কাজী নজরুল ইসলামের ভাব ও কাজ প্রবন্ধটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত শিক্ষণীয় পাঠ। এই প্রবন্ধে বিদ্রোহী কবি খুব সহজভাবে বুঝিয়েছেন যে শুধু বড় বড় চিন্তা বা ভাব দিয়ে দুনিয়া চলে না, তার জন্য দরকার সঠিক কাজ। চলো আমরা এই প্রবন্ধটির মূল কথাগুলো এক দীর্ঘ আলোচনার মাধ্যমে বিস্তারিত বুঝে নিই। এই প্রবন্ধটির লেখক আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি শুরুতেই একটি খুব জরুরি পার্থক্য তুলে ধরেছেন, ভাব এবং কাজের পার্থক্য। লেখক বলছেন, ভাব আর কাজ দেখতে কাছাকাছি মনে হলেও এদের মধ্যে আসলে আসমান জমিন তফাত। ভাব হলো অনেকটা পুষ্পবিহীন সৌরভের মতো, অর্থাৎ যার কোনো বাস্তব ভিত্তি নেই, শুধু একটা মানসিক উচ্ছ্বাস। আর কাজ হলো সেই জিনিস যা ভাবকে বাস্তবে রূপ দেয়। নজরুল বলছেন না যে ভাব খারাপ, ভাব অবশ্যই ভালো। বিশেষ করে আমাদের এই ভাব পাগলা বাংলাদেশে মানুষকে কোনো কাজে নামাতে হলে আগে তাদের মনে ভাবের ছোঁয়া দিয়ে জাগিয়ে তুলতে হয়। কিন্তু সমস্যা হলো আমরা শুধু ভাব নিয়েই মেতে থাকি, কাজের কথা ভুলে যাই। লেখক সতর্ক করে বলেছেন, ভাবকে হতে হবে কাজের দাস। অর্থাৎ ভাব থাকবে মানুষের মনে শক্তি যোগানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত সেটাকে কাজে রূপান্তর করতে হবে। তিনি একটি চমৎকার উদাহরণ দিয়েছেন। ভাব দিয়ে মানুষকে মাতানোর পর যদি তখনই সেই গরম থাকতে থাকতে কাজে নামিয়ে দেওয়া না হয়, তবে সেই ভাবাবেশ কর্পূরের মতো উড়ে যায়। আর যিনি মানুষকে ভাবের বাঁশি বাজিয়ে জাগাবেন, তাকে হতে হবে একজন নিঃস্বার্থ ঋষি। যদি কেউ নিজের স্বার্থের জন্য মানুষকে জাগায়, তবে সেই মানুষের উৎসাহ একসময় কাদা চাপা পড়ে যাবে। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, মানুষকে হুটহাক জাগিয়ে তোলা কেন খারাপ? নজরুল বলছেন, আগে থেকে কাজের ক্ষেত্র তৈরি না করে যদি মানুষকে সোনার কাঠির ছোঁয়া দিয়ে জাগানো হয়, তবে তারা জেগে দেখবে যে তাদের করার মতো কোনো কাজ নেই। এতে তারা বিরক্ত হবে এবং আবার যখন ঘুমিয়ে পড়বে, তখন আর ঢোল কাশি বাজিয়েও তাদের জাগানো যাবে না, কারণ তখন তারা জেগেও ঘুমের ভান করে থাকবে। লেখক একে পাপ বলেছেন, কারণ এতে মানুষের মূল্যবান প্রাণশক্তি নষ্ট হয়। নজরুল এখানে তৎকালীন অসহযোগ আন্দোলনের সময়কার এক তিক্ত অভিজ্ঞতার কথা বলেছেন। তখন অনেক স্কুল কলেজের ছাত্র সাময়িক উত্তেজনার মুখে বা ভাবের চোটে প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু কিছুদিন পরেই তারা আবার মুখ চুন করে সেই সব প্রতিষ্ঠানেই ফিরে গেল। কেন এমন হলো? কারণ তাদের মনে শুধু ভাব ছিল, কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না। এই হঠকারিতার ফলে তাদের আত্মার শক্তি বা স্পিরিট নষ্ট হয়ে গেল। একবার এভাবে বিফল হয়ে ফিরে আসার পর ভবিষ্যতে যখন দেশের সত্যিকার ডাক আসবে, তখন তারা লজ্জায় আর সাড়া দিতে পারবে না। কবি আক্ষেপ করে বলেছেন, আমরা মঙ্গলের নামে আসলে দেশের মহাশত্রুতা করছি, এই তরুণদের শক্তিকে অপব্যবহার করে। লেখক আরও বলেছেন, সাপ নিয়ে খেলা করতে গেলে দস্তুর মতো সাপুড়ে হওয়া চাই, শুধু বাঁশি বাজাতে জানলে চলে না। অর্থাৎ নেতা হতে হলে শুধু ভাষণ দিলে হবে না, কর্মপরিকল্পনা থাকতে হবে। দেশে ত্যাগী মানুষ অনেক আছেন, কিন্তু সত্যিকারের কর্মীর অভাব। অনেক ভণ্ড লোক ত্যাগের মুখোশ পরে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করছে, আর যারা সত্যিকার কর্মী তারা তাদের ভিড়ে হারিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ বুঝতে না পেরে আসল কর্মীদেরই ভুল বুঝছে। তাহলে এখন আমাদের কি করা উচিত? নজরুল আমাদের এক সহজ পথ দেখিয়েছেন। তিনি বলেছেন, ভাবের সুরা পান করো ভাই, কিন্তু জ্ঞান হারাইও না। অর্থাৎ আবেগ থাকবে, কিন্তু বুদ্ধি বা বিবেক হারানো চলবে না। ভাবের দাস না হয়ে ভাবকে নিজের দাসে পরিণত করতে হবে। কারো পেছনে অন্ধের মতো ভেড়ার পালের মতো ছোটা যাবে না। নিজের বুদ্ধি আর কর্মশক্তিকে কাজে লাগাতে হবে। কবি বলছেন, শুধু উদ্ম ষাঁড়ের মতো দেওয়ালে মাথা ঘষে নিজের চামড়া তুলে লাভ নেই। দেওয়াল ভাঙতে হলে শাবল দিয়ে তার মূলে আঘাত করতে হবে, অর্থাৎ সুপরিকল্পিতভাবে কাজ করতে হবে। সবশেষে কবি আমাদের সাবধান করে বলেছেন, আর ভাবের ঘরে চুরি করো না, অর্থাৎ নিজেকে ফাঁকি দিও না। কোনো কাজে নামার আগে ভালো করে চোখ মেলে দেখো যে সেই কাজটির সম্ভাবনা কতটুকু। তোমার আত্মার শক্তি বা স্পিরিট অন্য কারো কথায় বা উত্তেজনার বশে নষ্ট করার অধিকার তোমার নেই, এটি মহাপাপ। সার কথা হলো, কবি নজরুল চান তোমরা হবে কর্মঠ এবং বুদ্ধিমান। শুধু আবেগে গা ভাসিয়ে না দিয়ে যে কোনো কাজ করার আগে ভালো করে চিন্তা করবে এবং একবার কাজে নামলে তা শেষ পর্যন্ত সফল করার জন্য পরিশ্রম করবে। আত্মনির্ভরশীলতা আর সঠিক কর্মপদ্ধতিই দেশকে মুক্তির দিকে নিয়ে যাবে।